দেখফোনে বাংলায় শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ। রাজ্যের আরো 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। 7 জনই এসআইআর এর কাজে আরো কর্তব্যে গাফিলতির অভিযোগ কমিশনের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, এসআইআর কাজে গাফিলতির অভিযোগে 7 জন আরোকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে গতকাল চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে এই 7 জন আরো যারা জয়েন্ট বিডিও বা কোন দপ্তরের অফিসার হিসেবে কাজ করেন তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। এবারে জাতীয় নির্বাচন কমিশন কোনো ডেডলাইন দেয়নি। রাজ্যের মুখ্য সচিবকে বলেছে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে। মূলত সেই 7 জন আরোকে সাসপেন্ড করা এবং বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলছে। তার কারণ মূলত ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এমন কিছু নথি দেওয়া হয়েছে যে নথিগুলি এসআইআর এর 13টি যে ডকুমেন্ট রয়েছে তার মধ্যে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের তরফে এই প্রথম একসঙ্গে 7 জন আধিকারিককে সাসপেন্ড ও বিভাগীয় তদন্ত শুরু করার কথা বলা হলো। তুমি দেখেছো 3 দিন আগেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার বৈঠক করেন বিভিন্ন জেলায় জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে। সেই বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্ট করে দিয়েছিলেন আজ নয় আগামী 2 বছর বাদেও ইলেকশন কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন পদক্ষেপ করতে পারে, কেউ পালাতে পারবেন না। এবং শুধু তাই নয়, বৈঠক চলাকালীন বেশ কিছু ডকুমেন্ট তিনি তুলে ধরেন এবং তিনি বলেন যে অফিসাররা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে সুপারিশ পাঠানোর কথাও বলেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বেশ কিছু সুপারিশ পাঠানো এবং তার প্রেক্ষিতে এই সাসপেন্ড করার নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের তরফে জারি করা হলো। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে জানানো হলো, তবে কোনো ডেডলাইন এবার দেওয়া হয়নি। রাজ্যের মুখ্য সচিবকে বলা হয় যে দ্রুত এই নির্দেশ কার্যকর করতে। বেশ, ধন্যবাদ। এসআইআর কি বিজেপির হাতিয়ার নাকি কাঁটা? পদ্ম শিবিরের এক সময় দাবি ছিল এসআইআরে বাংলায় 1 কোটি নাম বাদ যাবে। নির্বাচন কমিশনের হিসেব বলছে নাম বাদ যেতে চলেছে 64 লক্ষের কিছু বেশি। আর এই নিয়েই হাওয়া গরম। নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের হাতে। যদি ভুয়া মানে সন্দেহজনক তাকে আপনি অ্যাকসেপ্ট করেন, সেক্ষেত্রে ইআরওদের বিরুদ্ধে আমরাও ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে কোর্টে যেতে পারি। ইআরওরা যদি ভুয়া নাম রেখে দেয়, আমাদের কাছে যদি তথ্য থাকে, আমরা ডিইওর কাছে আপিল করতে পারবো এবং ডিএম যদি আমাদের বক্তব্য না নেন, ভাইট করে, আমরা কিন্তু ফাইনালি সিওর কাছে আসতে পারবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে, যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর শুনানির ডেডলাইন ছিল শনিবার। শনিবারের হিসেব অনুযায়ী 64,81,595 জন ভোটারের নাম বাদ যেতে পারে। এ নিয়ে ফের রাজ্য রাজনীতির হাওয়া গরম। কারণ এসআইআরকে একাধিকবার হাতিয়ার করার চেষ্টা করেছে বিজেপি। পদ্ম নেতাদের গলায় শোনা গিয়েছে হুঙ্কার। দাবি করেছেন এ রাজ্য থেকে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে, যা তৃণমূলের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে। 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে, কিছু করার নেই। আমরা ডেট বানিয়ে দিয়েছি, নাম তো সব কাটবে। তারপরে তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম রয়েছে, আমরা বসে আছি নাকি? আপনাদের বলি রাখতে পারবে না। নির্বাচন কমিশনের হিসেব কিন্তু বলছে নাম বাদের সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই কম হতে পারে। এতে কি চাপে পদ্ম শিবির? 28 তারিখের পরে এই বিষয়ে আমরা বিবৃতি দেব। 28 তারিখের আগে দেবো না, আগে ওনারা পুরো তালিকা বার করুন, তারপরে আমরা বলবো। বিজেপি একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে নাম কাটাবার, কিন্তু এখনো পর্যন্ত সেটা 64 লাখে আছে। এই যে বিজেপি নেতারা বলেছেন 1 কোটি 2 কোটি বাদ দেবো, লাখ লাখ রোহিঙ্গা আছে বাদ দেবো, একজন রোহিঙ্গাকে ভোটার লিস্টে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন। যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, হ্যারাস করেছে, মৃত্যুর মিছিল তৈরি করেছে, মানুষ তার জবাব দেবে। যেটা অন্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপির যে চক্রান্তটা সফল হয়েছিল এই রাজ্যে সেটা হোঁচট খাচ্ছে। এসআইআর এর শুনানি শেষ, কত নাম বাদ যাবে তা নিয়ে রাজনীতির হাওয়া গরম। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নিউজ 18 বাংলা। শুনানিতে ডাকায় বিএলওকে মারধরের অভিযোগ। বাবার থেকে মেয়ের বয়স নাকি 5 বছর বেশি। অসঙ্গতি দেখায় মহিলাকে এসআইআর নোটিশ পাঠানো হয়। আর এই আক্রোশে সপরিবারে বিএলওর ওপর চড়াও হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। মারধরে রক্তাক্ত বিএলও শক্তিনগর সদর হাসপাতালে ভর্তি। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় চাঞ্চল্য। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশের।
তিনটে অবৈধ ভোটার বারবার আমাকে বলে নামগুলো ওঠাইতে হবে। আমার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। কালকে হঠাৎ করে আমার ঘরে কি করছে যে নামটা ওঠাইতে হবে, আর এনার তো হিয়ারিং হয়ে গেছে, সামনে কাজ ছিল, সেই কাটলে আমাকে পেপারে লাগাতে পারে এবং আমার মাথা ফাতা সব ফাটিয়ে দেয় এবং এই অবৈধ ভোটার গুলো আমাকে বারবার নামটা ধমকি দিচ্ছে, আমি মেরে দেবো। কমিশনারের কাছে আবেদন জানাচ্ছি এর টিকিট কাটার ব্যবস্থা করার জন্য, না হলে আমার মধ্যে হাজার হাজার বিএল অলরাউন্ডার যেখানে সেখানে মারা যাবে। জেরিফা বিবি ফর্ম ফিল আপ হওয়ার পরে ওর নোটিশ আসে, প্রবলেম দেখাচ্ছিল যে সেটা হচ্ছে বয়সের একটু গন্ডগোল, যে ওটা ওর বাবার থেকে 5 বছরের বেশি বয়স। ফোনের মাধ্যমে হুমকি দেয় যে তুই জমা দিচ্ছিস না, তার জন্য বারবার ঘুরে আসছে। দাদাকে ফোনের মাধ্যমে ডেকে নেয়, কথা কাটাকাটি হয় যে তুমি কাগজ জমা দাওনি বলে আমাদের কাগজগুলো ফেরত আসছে। নোয়াজ শেখ উনি দাদাকে ধরে জেরিফা বিবি, আইতুলা শেখ ও সোহেল শেখ এই 4 জন ব্যক্তি দাদার উপরে চড়াও হয়ে মারধর করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। কাঠ দিয়ে মেরেছিল, ওখানে ইট ছিল, ইট দিয়েও মেরেছে এবং বাড়ি থেকে রড নিয়ে গেছে, রডের মাধ্যমে আঘাত করেছে। সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব। বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ পুলিশের জালে উত্তরপ্রদেশের এক যুবক। সমীক্ষার নামে তথ্য হাতানোর অভিযোগ তৃণমূলের। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের ঘটনা। সমীক্ষার নামে বাড়ি বাড়ি তথ্য তলব, বিধানসভা ভোট সংক্রান্ত তথ্য তলবের অভিযোগ পুলিশের জালে উত্তরপ্রদেশের যুবক। সমীক্ষার নামে তথ্য হাতানোর অভিযোগ তৃণমূলের। হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুরের ঘটনা। ইউপি থেকে এসছেন, যতদূর সম্ভব আমাদের কাছে যতদূর বলেছেন ইউপি থেকে এসছেন। কি করছিলেন? উনি জিজ্ঞেস করছিলেন, আমাদের এসে জিজ্ঞাসাবাদ করছেন যে আপনাদের এখানে এমএলএ এমপি এরা কি কাজ করেছেন, ঠিক আছে, কাকে আগামী দিন দেখতে চান, সার্ভে করছিলেন। না কোনো নথি পাওয়া যায়নি। আমরা বলেছিলাম যে আপনারা কোথা থেকে এসছেন তার কোনো নথি, কোনো এভিডেন্স আমাদেরকে দেখান, তো উনি কিছু দেখাতে পারেননি। দেবানন্দপুর পঞ্চায়েত এলাকায় কিছু মানুষ ঘোরাঘুরি করছে এবং তারা বিভিন্ন বাড়িতে নোটিশ ছাড়াই বাড়িতে গিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে যে উনি যেটা এসছেন সরকারিভাবে ওনার এখানে বাড়িতে ঢুকে এটা করার অধিকার আছে কিনা, সত্যিই কি যদি উনি কোনো সার্ভে করে থাকেন তাহলে ওনার কাছে কোনো বৈধ নথি থাকবে, পঞ্চায়েতের নো অবজেকশন বা আমাদের ডিএম অফিসের কোনো কাগজ থেকে পারমিশন থাকবে। তো এইটা সন্দেহ হতে আমরা না বুঝতে পারার জন্য আমরা প্রশাসনের কাছে একটা জিডি করেছি, তাতে করে আমরা জানতে চাইছি যে সঠিক বিষয়টা কি সেটা আপনারা তদন্ত করে দেখুন। একটা ইউপি থেকে একটা ছেলে সেখানে সার্ভে করছে, এটা অবাক লাগবে না? অন্যান্য রাজ্যেও যখন বিধানসভা নির্বাচন হয়, পশ্চিমবাংলা থেকেও তো বহু সাংবাদিক, বহু ইউটিউবাররা যায় খবর পরিবেশন করার জন্য, মানুষের আওয়াজ তুলে ধরার জন্য। সুতরাং এতে তো অন্যায়ের কিছু নেই। আসলে তৃণমূলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। ভিন রাজ্য থেকে কেউ কাজের সূত্রে পশ্চিমবাংলায় আসলেই তাকে বিজেপি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কারণে, কারণ তারা বুঝতে পারছে 2026-এর নির্বাচনে বিজেপির কাছে তাদের পরাজিত হতে হবে। আসছি পরবর্তী খবরে। ভাইরাল হওয়ার নেশায় পরিযায়ী। ভাইরাল হতেছে গল্পের ফাঁদ মুর্শিদাবাদের এক যুবকের। বেঙ্গালুরু থেকে ফিরছিলেন শেখ মনিরুল। বাংলাদেশি তকমা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার গল্প, পরিচয়পত্র দেখানোর পর ট্রেন থেকে ধাক্কা দেওয়ার গল্প। আমাকে ভেবেছে ওরা বাংলাদেশি। আমার প্যান কার্ডটা চাইলে প্যান কার্ডটা দেখালাম, প্যান কার্ডটা আমার হাতে দিল, প্যান কার্ড তোর ভুল তাই বলে আমাকে ফেলল। ও বেঙ্গলার থেকে আসছিলাম কলকাতায়, হাওড়া দেশে। কারা ফেলেছে চিনতে পেরেছো? চিনতে পারেনি বলেই তো এরকম প্রবলেম। লেগেছে কোথায়? বুকে, পায়ে, হাতে। ওই প্রাণী মারতে চাইছিল? প্রাণী মারতে চাইছিল। আর এদিকে বেলদা হাসপাতালের রিপোর্টে আঘাতের প্রমাণ মেলেনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ভাইরাল হওয়ার তথ্য ফাঁস। কেউ মিথ্যে কথা বলেছিলে? তো তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি তো? মিথ্যা কথা ভুলে হয়ে গেছে, ভুলে ফেলেছি, ভুলে গেছে। কেউ তোমাকে বাংলাদেশি বলে মেরেছে? না, মারেনি তো। চটজলদির নাম কেনার চেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তি হলে এই প্রবণতা কমার সম্ভাবনা। মন্তব্য মনোরোগ বিশেষজ্ঞের। এইসব যারা ইন্ডিভিজুয়াল যারা এরকম করে তাদের একটা তাড়াতাড়ি চটজলতির নাম কেনার একটা প্রচেষ্টা থাকে। এটা কোনো মানসিক রোগ না, কিন্তু একটা বিকৃতি, যেখানে আমরা ইংরেজিতে বলি এরা নার্সিসিস্ট হয়, আত্মকেন্দ্রিক হয়। সেই জন্য এই কম্বিনেশনটা যখন হয় তখন তারা যে কোনো প্রকারে একটা নাম কেনার উপায় অবলম্বন করে। যেটা ঘটনা ঘটেছে সেটা করতে যাওয়ার যে ফলস একটা প্রিটেন্স করেছে সেটা করতে
করতে গিয়ে সে নিজে পড়ে হাত পা ভাঙতে পারতো। কোনো একটা দৃষ্টান্তমূলক যদি এদের শাস্তি দেওয়া যায় তাহলে হয়তো আরো এরকম ছেলেমেয়েরা এই সব থেকে বিরত থাকতে পারে। হেডলাইন এরকম সময়ে কারেন্টের দেখা নেই। অভিযোগ কুলতলির প্রায় 10টি গ্রামে বেশিরভাগ সময়ই কারেন্ট থাকে না, যখন থাকে তখনও লো ভোল্টেজ, ফলে লোম ফেরালোই ভরসা। কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, তাই বাল্ব জ্বলে টিম টিম করে। বাল্ব প্রায় জ্বলেই না, পড়াশোনা করতে ভরসা, তাই লম ফেরালো। অভিযোগ বেশিরভাগ সময় কারেন্টই থাকে না, যখন থাকে তখন এতই লো ভোল্টেজ যে ঠিকমতো বাল্বও জ্বলে না। সন্ধে হলে তাই লম্ফের আলোয় পড়াশোনা। এই দুর্ভোগের ছবি দক্ষিণ 24 পরগনার কুলতলির প্রায় 10টি গ্রামে। পরীক্ষার মরশুম চলছে, তার মধ্যে কারেন্ট নিয়ে এই ভোগান্তি। এখানে কারেন্ট থাকে না এবং কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না, তার জন্য ল্যাম্প জ্বালিয়ে পড়তে হয়। অনেকটাই অসুবিধা হচ্ছে, যেহেতু কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই আমাদের এখানে। মাধ্যমিকের আগে থেকে এরকম হচ্ছে। অভিযোগ কুলতলির বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 3 মাস ধরে এই হাল। কারেন্টের প্রচুর সমস্যা, সারাদিন তো এমনি লোডশেডিং, তারপরে আবার লো ভোল্টেজ। এখন পরীক্ষার সময় ছেলে মেয়েরা পড়তে পারছে না, ল্যাম্প জ্বালিয়ে পড়তে হচ্ছে। এরকম 2 মাস 2.5 মাস হয়ে গেছে। ইলেকট্রিক অফিসকে জানাননি? জানিয়েছি বহুবার, উত্তর হ্যাঁ আমরা করে দেবো, কিন্তু তারা কেউ আসে না এখানে। কুলতলির জামতলায় রয়েছে ইলেকট্রিক সাবস্টেশন। এখান থেকে প্রায় 23 কিলোমিটার দূরে বৈকুণ্ঠপুর এবং গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত। কুলতলি পঞ্চায়েত সমিতির দাবি, এর মাঝে আর কোনো সাবস্টেশন না থাকায় নাকি বিদ্যুৎ নিয়ে এরকম ভোগান্তি। ব্যাপারটা আমাদের জানা, মহিপির কোস্টালে ওখানে কারেন্টের খুব প্রবলেম, সেটাও জানি। মাধ্যমিকের পড়াশোনার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, তাও জানি। প্রচুরভাবে চেষ্টা করছি যাতে বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা যায়। যতক্ষণ পর্যন্ত না সাবস্টেশনটা কমপ্লিট না হবে, অবশ্য জায়গা এখন হ্যান্ডওভার হয়নি, জায়গাটা হ্যান্ডওভার হয়ে গেলে খুব শীঘ্রই দ্রুত কাজের গতিটা বাড়বে এবং সমস্যাটা সমাধান হবে। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এক রাস্তার 2 মোড়ে দুবার কাজের শিলান্যাস, গোষ্ঠী কোন্দলে আজব ঘটনা বীরভূমের দুবরাজপুরে। ঠিক কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, কিভাবে এই আজব কাণ্ড ঘটলো? দেখো, যে আজব কাণ্ড ঘটলো সেটা কিন্তু হচ্ছে গোষ্ঠী কন্দলের জের। এবং বীরভূমের দুবরাজপুরের বালিগেরি এলাকার মেজে গ্রাম থেকে যে রাস্তা উদ্বোধন হয়, সেই গ্রামের যে রাস্তার যে দুদিক ছিল, সেই রাস্তার একদিক অর্থাৎ যেখান থেকে কাজ শুরু হয় পথশ্রী রাস্তা, সেদিকে ছিলেন দুবরাজপুরের তৃণমূল পঞ্চায়েত প্রধান লিপিকা মণ্ডল, আর যেখানে কাজ শুরু হয় সেখানে ছিলেন তৃণমূলের যুগ্ম আয়ুধর রফিক হোসেন খান তার দলবল নিয়ে। এবং এটা নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে যে একই রাস্তার দুদিক থেকে কি করে উদ্বোধন হতে পারে। যদিও বিজেপির পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে কাটমানির জন্যই এই উদ্বোধনের মজা, সেখানে ঠিকাদারের কাছ থেকে কাটমানি পেয়ে নেবে, সেটা নিয়ে কিন্তু এটা দেখানো হয়েছে। ধন্যবাদ। কোনো দ্বন্দ্বের ব্যাপার নয়, যেটা শুরু হয়েছে সেই শুরু জায়গা থেকে আমরা উদ্বোধনটা করলাম। শুরুটা হয়েছে এখান থেকে, শেষ হলে মেজে গ্রাম, কোনো দ্বন্দ্ব নেই। কন্ট্রাক্টর ভাইরা আমাদেরকে উদ্বোধন করতে বলেছিলেন, আমরা করলাম সকলকে নিয়ে। তারপর যদি কেউ আবার সেই পথটা উদ্বোধন করে, তাতে আমার বলার কিছু নেই। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এবার 3টি নয়া রাস্তা, পথশ্রী প্রকল্পে 3 রাস্তার কাজে শিলান্যাস। 4 কোটি টাকা খরচে তৈরি হবে এই 3টি নতুন রাস্তা। মোট 10 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস। গোপীবল্লভপুরের পেটবিন্ধিতে শিলান্যাসে পঞ্চায়েত প্রধান। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। 3টি রাস্তা উদ্বোধন হলো পথশ্রী 4 ফেজে। দীর্ঘদিনের সমস্যা ছিল, এলাকার মানুষ খুবই খুশি, এলাকার মানুষ সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন এই জন্যই। আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। ইনিংস শেষেও কিন্তু দক্ষিণবঙ্গে শীতের আমেজ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কোনো প্রভাব পড়েনি। আর দক্ষিণবঙ্গে এই সপ্তাহটা কেমন ওয়েদার থাকবে, কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে এই সপ্তাহে কেমন থাকবে বিভিন্ন জেলায় ওয়েদার?
সপ্তাহে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এমনটাই ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তরের। যদিও দক্ষিণ বঙ্গোপসাগরে ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হবে। যদিও তার সরাসরি কোনো প্রভাব নেই, তবে একটু দক্ষিণা বাতাসের প্রভাব বাড়তে পারে এবং উত্তর পশ্চিমের যে বাতাস আসছে, যদিও সেটা খুব শীতল বাতাস এমন নয়, তবে সেই বাতাসের প্রভাবও কিছুটা কমবে। এই সপ্তাহের শেষের দিকে কলকাতায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। আজও 16 ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা এবং জেলাতেও সকাল এবং রাতের দিকে শীতের আমেজ এখনো রয়েছে এবং দিনের বেলা শীতের আমেজ ক্রমশ কমছে। এই সপ্তাহের শেষের দিকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ বেশ একেবারে। আর পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও একটু নজর রাখবো আমরা, কারণ উত্তরবঙ্গে এখনো কিন্তু জাঁকিয়ে ঠান্ডা। দার্জিলিংয়ে 5 থেকে 7 ডিগ্রিতে পারদ। কালিম্পং সহ পাহাড়ি এলাকায় কত রয়েছে তাপমাত্রা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, পাহাড়ে কেমন ঠান্ডা রয়েছে আজ? একেবারে তাই। দেখো জিনুলা, তুমি যেমনটা বললে, এখনো কিন্তু উত্তরবঙ্গে শীতের আমেজ এখন কিন্তু রয়েছে। সকাল এবং সন্ধ্যায় রুটিন করে যখন ঠান্ডা থাকছে, ভোরের দিকে কিন্তু কুয়াশাও থাকছে উপরের সমতলে জেলাগুলোতে, শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার সর্বত্রই ভোরের দিকে কিন্তু কুয়াশা থাকছে। অন্যদিকে পাহাড়ি এলাকায় হালকা মেঘলা রয়েছে। দার্জিলিং এর তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি আশপাশে রয়েছে। অন্যদিকে কার্শিয়াং সেখানেও কিন্তু 8 থেকে 9 ডিগ্রি আশপাশে রয়েছে। কালিম্পং এর তাপমাত্রা রয়েছে খানিকটা বেশি, 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। অর্থাৎ সকাল এবং সন্ধ্যা যেমন ঠান্ডার আবহাওয়া থাকছে কোথাও উত্তরবঙ্গের পাহাড় এবং সমতল জুড়ে, তবে দিনভর কিন্তু পাহাড়ি এলাকা সেখানে কিন্তু হালকা ঠান্ডা থাকলেও সমতলের জেলাগুলো দিনের বেলা ঠান্ডা উড়া হবে। একেবারে ধন্যবাদ।